সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক পর্যায়ের সমাজকর্ম প্রথম পত্র প্রথম অধ্যায়ের পাঠ ৫ ও ৬ ক্লাসে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা যে পাঠটি তোমাদের সামনে নেব সেই পাঠের ক্লাস টাইটেল হচ্ছে ইম্পর্টেন্স অফ সোশ্যাল ওয়ার্ক, যাকে আমরা বলছি সমাজকর্মের গুরুত্ব। আধুনিক সমাজকর্মের গুরুত্ব আলোচনা করার আগে সমাজকর্মের অগ্রযাত্রা, ক্রমবিকাশ, পটভূমি ও বর্তমানে বৈজ্ঞানিক পদ্ধতিভিত্তিক একটি স্বনির্ভর বিজ্ঞান হিসাবে কিভাবে আবির্ভূত হলো সেই সম্পর্কে আমাদের একটু ধারণা রাখা দরকার। আমরা পূর্ব পাঠে আলোচনা করেছিলাম শিল্প সমাজের জটিল ও কঠিন আর্থসামাজিক, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক সমস্যা সমাধান কল্পে যখন স্বেচ্ছাসেবী ও পেশাদার সমাজকর্ম যথেষ্ট ভূমিকা রাখতে পারছিল না, তখনই শিল্প বিপ্লবের পরে আধুনিক সমাজকর্মের অগ্রযাত্রা শুরু হয়। এবং এই বিজ্ঞানটিকে কেন আধুনিক বলছি তার কারণ হচ্ছে এই বিজ্ঞানটি হচ্ছে বিজ্ঞানভিত্তিক, দক্ষতা ভিত্তিক, পদ্ধতি ভিত্তিক সমস্যার স্থায়ী সমাধানের এমন একটি সহায়তাকারী প্রায়োগিক এবং ব্যবহারিক বিজ্ঞান যা মানুষের সমস্যা সমাধান কল্পে ব্যাপক ভূমিকা রেখে থাকে। আজকে সমাজকর্মের গুরুত্বের আমি বিশেষ কয়েকটি দিক তোমাদের সামনে তুলে ধরব। প্রথম একটি দিক হচ্ছে মানুষ সম্পর্কে অনুসন্ধান। সমাজকর্মের জ্ঞান অর্জনের মধ্য দিয়ে একজন ব্যক্তির ব্যক্তিত্ব, অনুভব, প্রেরণা, মনস্তাত্ত্বিক অবস্থা এবং সর্বোপরি জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে তাদের মূল্যবোধ সম্পর্কে জ্ঞান অর্জন করা সম্ভব হয়। যদি মানুষের মূল্যবোধ সম্পর্কে জ্ঞান অর্জন করা সম্ভব না হয়, যদি তার সংস্কৃতি সম্পর্কে জানা সম্ভব না হয়, তাহলে কোনো ধরনের সেবা ব্যক্তি গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করে না। এই ক্ষেত্রে দেখা যায় একজন সমাজকর্মীকে সমাজকর্মের পদ্ধতিভিত্তিক জ্ঞানের মাধ্যমে সমাজের মানুষ সম্পর্কে অনুসন্ধান করে জ্ঞান অর্জন করতে হয়। কারণ হচ্ছে যে কোনো উন্নয়নমূলক প্রকল্পে যদি জনগণের অংশগ্রহণ না থাকে, তাহলে সেই প্রকল্পটি অংশগ্রহণমূলক কখনোই হয় না। সমাজকর্মের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে অংশীদারিত্ব সৃষ্টি করে মানুষের সেবা প্রদানের ক্ষেত্রে মানুষকে এমনভাবে সহায়তা করা যেন দক্ষ সমাজকর্মী সাথে তার পারস্পরিক একটা মিথস্ক্রিয়া বা র্যাপও গড়ে ওঠে, যার মাধ্যমে ব্যক্তি তার সমস্যার সমাধানে ব্যাপক ভূমিকা পালন করতে পারে। আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদানটি হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে সমাধান। সমাজকর্মের দর্শন বা মূল্যবোধে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, সমস্যা সমাধানের ক্ষেত্রে ব্যক্তিকে এমনভাবে সমাধান করতে হবে ব্যক্তির সমস্যা যেন দ্বিতীয়বার তাকে আর সমস্যা সমাধান করার জন্য কোনো এজেন্সি বা কোনো প্রতিনিধির নিকট উপস্থিত হতে না হয়। অর্থাৎ সমস্যার উৎস মূল চিহ্নিত করে সেখানে সমস্যার সমাধানের জন্য বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি প্রয়োগ করা। এখন প্রশ্ন আছে কি ধরনের পদ্ধতি প্রয়োগ করা। এখানে আমরা মৌলিক পদ্ধতি প্রয়োগ করতে পারি, সহায়ক পদ্ধতি প্রয়োগ করতে পারি। যেমন ব্যক্তির সমস্যার ক্ষেত্রে আমরা কেস অ্যাপ্রোচ প্রয়োগ করতে পারি, দল সমাজকর্মীর সমস্যার ক্ষেত্রে আমরা গ্রুপ অ্যাপ্রোচ অ্যাপ্লাই করতে পারি, আবার সমষ্টি সংগঠনের ক্ষেত্রে আমরা কমিউনিটি সোর্স, যেটা আমরা কমিউনিটি রিসোর্সকে সম্পদে পরিণত করার জন্য আমরা এখানে কমিউনিটি মেথড অ্যাপ্লাই করতে পারি। সুতরাং মানুষের মৌলমানবিক চাহিদা ও তার অন্যান্য সমস্যা সমাধান করার ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি আমরা প্রয়োগ করতে পারি। দক্ষ সমাজকর্মী গঠন। সমাজকর্মের জ্ঞান ব্যতীত দক্ষ সমাজকর্মী গঠন করা কোনো রকম সম্ভব না। এই ক্ষেত্রে অবশ্যই একজন সমাজকর্মীকে দক্ষ হয়ে উঠতে হলে সমাজকর্মের মূল্যবোধ, সমাজকর্মের দর্শন, সমাজকর্মের ঐতিহ্যবাহী
যে ঐতিহ্য সেই সম্পর্কে তার অবশ্যই ধারণা রাখতে হবে এবং পেশাগত মূল্যবোধের ক্ষেত্রে তার আত্মমর্যাদার স্বীকৃতি সহ তার আহ, সমাজকর্মের মূল্যবোধ সম্পর্কে ধারণা রাখতে হবে, যে মূল্যবোধের ভিত্তিতে একজন সমাজকর্মী দক্ষ সমাজকর্মী হিসেবে গড়ে উঠতে পারে এবং এই দক্ষতামূলক জ্ঞান সমাজ ব্যবস্থায় প্রয়োগ করে তার সমস্যার সমাধান করার ক্ষেত্রে সহায়ক হিসেবে ভূমিকা পালন করতে পারে। পরিকল্পনা প্রণয়ন সমাজকর্ম জ্ঞানের মধ্য দিয়ে সামাজিক জ্ঞান, সামাজিক সংস্কার ও সামাজিক আইনের ক্ষেত্রে এই পরিকল্পনা প্রণয়ন করা যায়। যদি কোনো সামাজিক সংস্কার বা সামাজিক সমস্যা সমাধান করার ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ এবং আগ্রহ না থাকে, তাহলে সেই ধরনের সমস্যার সমাধান ও সংস্কার করলে তা কোনো কাজে আসবে না। এই জন্য কোনো সমস্যার সমাধান, সমস্যার উন্নয়ন এই সংক্রান্ত কোনো কার্যাবলী যদি সমাজ ব্যবস্থায় দেখা যায়, তাহলে সেখানে আমরা পরিকল্পনা প্রণয়ন করার ক্ষেত্রে সমাজকর্মের জ্ঞান ও দর্শন কাজে লাগাতে পারি। কাজেই পরিকল্পনা প্রণয়ন ও পরিকল্পনা উন্নয়নের ক্ষেত্রে অবশ্যই একজন সমাজকর্মীকে সমাজকর্মের জ্ঞান, দক্ষতা ও বৈজ্ঞানিক জ্ঞানের উপরে ভিত্তি করেই তাকে অগ্রসর হতে হয়। সামাজিক সচেতনতা সৃষ্টি সমাজকর্ম মূলত মানুষকে আধুনিক জীবনযাপন করার ক্ষেত্রে সনাতন কুসংস্কার, অন্ধবিশ্বাস থেকে আধুনিক জীবনযাত্রার ক্ষেত্রে বৈজ্ঞানিক জ্ঞানের উপর ভিত্তি করে চলমান বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করার চেষ্টা করে। এই ক্ষেত্রে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হলে ব্যক্তি এবং কর্মীর মধ্যে একটি পেশাগত সম্পর্ক তৈরি করতে হয়। আর এই পেশাগত সম্পর্ক তৈরি করার জন্য একজন সমাজকর্মী যে জ্ঞানের প্রয়োজন হয়, সেই জ্ঞানটি মূলত সমাজকর্ম জ্ঞান, দর্শন ও মূল্যবোধ থেকে সে অর্জন করতে পারে। কাজেই সামাজিক সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে একজন সমাজকর্মীকে অবশ্যই সমাজকর্মের মূল্যবোধ ও জ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয়। মানব সম্পদ উন্নয়ন সহজ কথাই হলো মানব নিজেই সম্পদ, আর দক্ষ মানব সম্পদ হচ্ছে এই সম্পদ যখন কোনো প্রশিক্ষণ, একাডেমিক জ্ঞান, ব্যবহারিক জ্ঞান, প্রায়োগিক জ্ঞান অর্জন করার পরে তার সেই জ্ঞানটি বাস্তবে প্রয়োগ করে এমন কোনো কিছু সৃষ্টি করে যা দিয়ে সে তার জীবিকা নির্বাহ সহ আর্থিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, রাষ্ট্রীয় উন্নয়নে ভূমিকা রাখতে পারে। এই ক্ষেত্রে সামাজিক সম্পদের মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে ব্যক্তিকে সম্পদ রূপে গড়ে তোলার জন্য যে প্রশিক্ষণের প্রয়োজন হয়, একজন দক্ষ সমাজকর্মী সমাজকর্মের জ্ঞানের মাধ্যমে এক সাধারণ মানুষকে এমনভাবে দক্ষ করে তোলে যাতে তার বাস্তব জীবনের সমস্যার সমাধান করার ক্ষেত্রে সমাজকর্মের জ্ঞানকে সহায়ক হিসেবে কাজে লাগাতে পারে। সুতরাং মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে একজন সমাজকর্মীকে অবশ্যই সমাজকর্মের জ্ঞান অর্জন করতে হয়, যে জ্ঞানের উপর ভিত্তি করেই সে সামাজিক সমস্যা সমাধানে অগ্রনায়কের ভূমিকা পালন করে। সামাজিক সংস্কার ও আইন প্রণয়ন সমাজ ব্যবস্থাকে ঢেলে সাজাতে হলে এবং আধুনিক রূপ দান করতে হলে, আধুনিক ডিজিটাল দেশ গড়তে হলে সনাতন প্রথা, পদ্ধতি, রীতিনীতি, কুসংস্কার, অন্ধবিশ্বাস, কুআইন এগুলো থেকে মূলত মানুষকে বেরিয়ে আসতে হয়। এবং এইগুলো থেকে বেরিয়ে আসতে হলে সাধারণত মানুষ এই ধরনের সামাজিক সংস্কার ও আইন প্রণয়ন ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় সমাজের এক শ্রেণীর মানুষ। একজন দক্ষ সমাজকর্মীর কাজ হচ্ছে সাধারণ জনগণ এবং সমাজ হিতৈষী ব্যক্তিবর্গকে ওই আইন এবং সংস্কারের কুফল সম্পর্কে বুঝিয়ে এমন একটি আন্দোলন বেগবান করা যাতে সেই আন্দোলনের ফলে সামাজিক সংস্কার বিষয়টি স্পষ্ট হয় এবং তার সেই সংস্কারের অর্জিত ফলকে স্থায়ী রূপ দান করার জন্য সরকার বা কর্তৃপক্ষের নিকট থেকে আইন প্রণয়ন করতে হয়। যে আইন প্রণয়ন করা হলে সেই সংস্কারের ফলটি মোটামুটি আইন দ্বারা স্থায়িত্ব লাভ করে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বিধবা বিবাহ, সতীদাহ প্রথা সামাজিক আন্দোলনের ফলে উচ্ছেদ হয়েছিল, কিন্তু তৎকালীন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় তাদের চিন্তাধারায় নতুন সংযোজন স্থাপন করেছিলেন যে শুধু আইন প্রণয়ন বা সংস্কার করলে একটি বিষয় স্থায়িত্ব হয় না, বিষয়টি স্থায়িত্ব করতে হলে তার জন্য প্রয়োজন হয় একটি সরকারি আইন, যে আইন বলে সবাই বিষয়টি বিশ্বাস করবে এবং মেনে চলবে। ফলে এই সামাজিক আন্দোলনের ফসলকে স্থায়িত্ব দিতে হলে অবশ্যই ব্যক্তিকে সামাজিক আইনের আওতায় আনতে হয়। আর এই সামাজিক আইন ও সংস্কারের ক্ষেত্রে একজন দক্ষ সমাজকর্মী সমাজকর্মের অ্যাপ্রোচসমূহ ফলো করে আইনটিকে বাস্তবায়ন করার জন্য সহায়ক কর্মী হিসেবে ভূমিকা পালন করে। কাজেই সামাজিক সংস্কার ও আইন প্রণয়ন করার ক্ষেত্রে ব্যক্তিকে অবশ্যই সমাজকর্মের জ্ঞান, দক্ষতা এবং পদ্ধতি ভিত্তিক জ্ঞানের উপর ভিত্তি করে তার জ্ঞান অর্জন করতে হয় এবং পেশাদারিত্বের মধ্য দিয়েই সমাজ ব্যবস্থায় সমাজকর্মের জ্ঞান কাজে লাগায়। সামাজিক ভূমিকা পালন
সাধারণত সামাজিক ভূমিকা পালন বলতে বোঝায় প্রত্যেকটি ব্যক্তির নিজস্ব যে অবস্থান রয়েছে সেই অবস্থান থেকে ব্যক্তিকে নিজ নিজ ভূমিকা পালন করার ক্ষেত্রে তার সহায়ক ভূমিকা পালন করতে হয়। ব্যক্তির ক্ষমতার পুনরুদ্ধার কিংবা শারীরিক, মানসিক ও অন্যান্য কারণে ব্যক্তি তার সামাজিক ভূমিকা পালনে অক্ষম হয়ে পড়ে। এই বিমর্ষ, হতাশ শ্রেণীর মানুষকে তার মনোবল যোগানো, তার ব্যক্তিত্বকে ফিরিয়ে আনা, তার প্রেরণা অনুভব করা, তার মনোভাব বোঝা, তার মূল্যবোধ সম্পর্কে জ্ঞান অর্জন করা, বিষয়টি স্পষ্ট হয়ে গেলে একজন সমাজকর্মী সামাজিক ভূমিকা পালন করার ক্ষেত্রে একজন ব্যক্তিকে কীভাবে সেই ভূমিকার উপযোগী করে তোলা যায়, সমাজকর্মের ব্যক্তি, দল ও সমষ্টি উন্নয়ন তথা মৌলিক ও সহায়ক পদ্ধতি প্রয়োগের মধ্য দিয়ে তাকে সামাজিক ভূমিকা পালনের ক্ষমতার পুনরুদ্ধারের মধ্য দিয়ে তাকে সামাজিক ভূমিকা পালনের সহায়ক করে তুলতে পারে। কাজেই একজন ব্যক্তিকে সামাজিক ভূমিকা পালনে যথেষ্ট করতে হলে একজন সমাজকর্মীকে তার দক্ষ জ্ঞান, মেধা ও মননশীলতা দিয়ে তাকে সামাজিক ও সহায়ক করে তোলা হয়। আত্মমর্যাদার স্বীকৃতি ও পেশাদার মনোভাব সৃষ্টি। এখানে বলে রাখা দরকার, ব্যক্তি যদি আত্মমর্যাদার স্বীকৃতি ও পেশাদার মনোভাব সৃষ্টি করতে না পারা যায় তাহলে মানুষ নিজেকে অনেক সময় হেয়, প্রতিপন্ন এবং সমাজের নিম্ন স্তরের মানুষ হিসেবে ধরে নেয়। কাজেই ব্যক্তিকে নয়, আত্মমর্যাদার স্বীকৃতি স্বরূপ সে যে ধরনের কর্মকাণ্ড করুক না কেন তাকে একটি রাষ্ট্রীয় স্বীকৃতির মধ্য দিয়ে তার বৃত্তি বা পেশাটা যে একটি সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে মূল্যায়নের মধ্য দিয়ে তাকে দেখা হবে, এই বিষয়টি নিশ্চিত করা হয়। সুতরাং আত্মমর্যাদার স্বীকৃতি ও পেশাদার মনোভাব সৃষ্টি করা একজন সমাজকর্মীর দায়িত্ব এবং কর্তব্য, এবং এই অর্জিত দায়িত্ব এবং কর্তব্য একজন সমাজকর্মী মূলত সমাজকর্মের জ্ঞান হতে অর্জন করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এই স্বল্প পরিসরে তোমাদেরকে এই 9টি বিশেষ দিক আলোচনা করলাম। এই দিকের মধ্য দিয়েই আশা করি স্পষ্ট হয়ে যাবে সমাজকর্মের গুরুত্ব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাসায় থাকো, এবং এই করোনাকালীন সময়ে যে ক্লাসটি অনলাইনে হচ্ছে তোমরা বাসায় বসে এটা দেখবে এবং এখান থেকে একাডেমিক যে জ্ঞান অর্জন করার বিষয়টি আছে সেটা অর্জন করার চেষ্টা করবে। সবাইকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।